দেখো আমরা এই রাস্তা দিয়েই নামলাম, নিচ দিয়ে মার্শিয়ান্ডি নদী যাচ্ছে। এটা সরাসরি পয়সা খাওয়া হিসেবে যখন আমরা জিজ্ঞেস করেছি নিচে থেকে ইনফরমেশনে যদি আমাদেরকে ভুল দেওয়া হয় তো এটা আমরা বাইরে থেকে এসে কি করে জানবো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের নেপালের 9 নম্বর দিন, আমাদের নেপাল রাইডের 9 নম্বর দিন। আমরা আজকে এখান থেকে বেরিয়ে নিচে পোখরার দিকে যেতে চলেছি। তো এতদিন তো দেখছিলাম আমাদের ফার্স্টে রুবি ভ্যালি রাইড চলছিল, তারপর মানাং সার্কিট আমরা কমপ্লিট করলাম, মানে এখন মানাং থেকে নামবো। লাস্ট দুদিন আমরা মানাং আছি, পরশুদিনকে মানাং এসেছি, লাস্ট দিনকে মানাং এক্সপ্লোর করেছি। এই মুহূর্তে ঘড়িতে সকাল 7:40 বাজে, -5 ডিগ্রি দেখাচ্ছে এখানকার টেম্পারেচার মানাঙে। আর দেখো কালকে রাত্রিরে এখানে স্নোফল হয়নি, তবে এই মাইনাস যেহেতু টেম্পারেচার ছিল, হালকা যে একটা ফ্রস্ট ভাব চলে আসে সব বাইকগুলোর সিটগুলো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে পুরো বিচ্ছিরি। দেখো এরম হয়ে গেছে পুরো। এরম ওয়েদারের মাঝখান থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই নতুন এপিসোডটায়, মানাং থেকে পোখরার এপিসোড। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, নিয়ে মোটামুটি ইচ্ছা আছে 9টায় বেরিয়ে যাওয়ার, কারণ একটু অন্তত রোদের আলোটা ফুটেছে ঠিকই, কিন্তু এই জায়গাটা মানাং জায়গাটা একটা বলতে পারো পুরো পাহাড়ের কোলে, চারদিক দিয়ে পাহাড়টা এমন ঘিরে আছে না, এই জায়গায় অতটা পরিমাণে সানলাইট ডাইরেক্ট পড়ে না। এইখানটা ফাঁকা আছে, বাইরেটা থেকে তোমাদের দেখাতে পারবো, এইখানটা তোমরা সানলাইটে একটুখানি ওয়েদারটা বুঝতে পারবে, কিন্তু এই ভেতরগুলো পুরো অন্ধকার হয়ে আছে। তো একটু যতক্ষণ না ভালো করে আলো ফুটবে এখানকার গরম ভাব আসবে না, এই ঠান্ডায় চালানো যাবে না। এই মুহূর্তে এটা দেখো মানাং গ্রাম, এটা পুরো মানাং গ্রামটা এইখানটা। এখান দিয়েও তোমরা ট্রেক করে থোরংলা পাস হয়ে মুক্তিনাথ যেতে পারো, আর নিচের রাস্তা দিয়ে সোজা মেন রাস্তায় চলে গেলে খাংসার ভিলেজ দিয়ে তিলিচো লেকের দিকে যেতে পারবে। এটা ছিল আমাদের হোটেল অ্যালপাইন হোম। খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ ভিউটা, চমৎকার লাগছে। কিন্তু এখানে খুব ভালো ভালো ফটো আমাদের উঠেছে, যেগুলো ইনস্টাগ্রামে আমাদের দেখতে পারবে। আর চলো রুমটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা ছিল, হ্যাঁ দিদিছে, তাহলে আগে খেয়ে নি চলো। এটা ছিল আমাদের ডাইনিং এরিয়া। আপাতত আমাদের চা দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, লাস্ট দিনের মতোই ব্রেড, জুস, ডবল ডিমের অমলেট, একটা আলু ভাজা আর চিকেন সসেজ। আর চাটা তো কমপ্লিমেন্টারি ছিল এর সাথে, যেটা আমরা একটু আগে খেয়ে নিয়েছি। ব্রেকফাস্ট, ডিনার আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স কিন্তু আমাদের এই রুমের সাথেই, মানে প্রাইসের সাথে ইনক্লুড আছে। পুরো একটা কম্বো আমাদের প্যাকেজ নিয়েছি, টোটাল 2200 টাকা করে পড়েছে। ভেতরের রুমটা গিয়ে তোমাদের দেখাচ্ছি, আগে ব্রেকফাস্টটা করে নিই তোমাদের যেরকম বলছিলাম। এটা ছিল আমাদের রুম, দুটো বেড ছিল, আমরা একটা বেডেই এই ডাবল বেডটাতেই স্টে করে মানে শুয়ে পড়েছিলাম দুজন মিলে। এটাতে সব জিনিসপত্র রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ রুমটাও ভালো, চার্জিং পয়েন্ট আছে ভালো। তো আর এখানের একটাই জিনিস, এই কটেজগুলো আমরা নিইনি যেহেতু ঠান্ডা হবে। এটা একমাত্র সিমেন্টের মানে ইটের রুম, ওই জন্য এটা ঠান্ডা আমাদের কম লেগেছে। টোটাল 3, 4 আর 5খানা কমন টয়লেট আছে, ভালো। নেপালের টাইম বলছে এখন 10:10 বাজে, আর আমরা এখান থেকে বেরোতে চলেছি। লাস্টবারের মতো এই জায়গাটা দেখে নাও, আমাদের মানাংয়ের হোমস্টেটা এত সুন্দর ছিল যে ছেড়ে যেতে তো মন চাইছে না, আরেকটা দিন থাকতে ইচ্ছা করছিল। কিন্তু এখনও যেহেতু অনেকটা প্ল্যান বাকি আছে, আমাদের বেরোতেই হবে। প্লাস কালকে আমাদের বানসার শেষ হয়ে যাচ্ছে, ওটাও আমাদের পোখরাতে কালকে গিয়ে আবার এক্সটেন্ড করতে হবে। তো এইটা ছিল আমাদের হোমস্টে, খুব সুন্দর ছিল দেখতে পাচ্ছ। তোমাদের একবার ছাদদায় নিয়ে যাচ্ছে, আর একবার দেখো এখানটাও সুন্দর বসার জায়গা আছে। আর এখান থেকে পাহাড়ের রেঞ্জগুলো তো খুব সুন্দর দেখা যাচ্ছিল, অন্নপূর্ণা 3-4 রেঞ্জ পুরো দেখা যাচ্ছিল। আর এইখানটা যদি জুম করি, এই যে পাহাড়ের পিকটা দেখছো, এর তলাতেই কিন্তু তিলিচো লেকের বেস রয়েছে। খুব সুন্দর কিন্তু জায়গাটা। এবার চলো একদম মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে, এখান থেকে পোখরার জার্নি শুরু করা যাক। फिर से आएंगे कभी एकदम। তো খুব সুন্দর জায়গা ছিল, তোমরাও যদি মানাংয়ে এসে স্টে করো তাহলে অবশ্যই এই লোকেশানটায় স্টে করবে, তোমাদের খুব ভালো লাগবে। তো এখান থেকে আমরা বেরোচ্ছি, এখান থেকে ওই 800 মিটার মতো নিচে নামতে হবে, মেন রাস্তা কানেক্ট হয়ে যাবে। যেদিকটা বাঁদিকে গেলে আমরা চামের দিকে চলে যাব, আর ডান দিকটা চলে যাবে খাংসারের দিকে। এই রুটের শেষ ভিলেজ হচ্ছে খাংসার। কালকে আমরা ভিজিট করেছিলাম, ঘুরে এসেছি জায়গাটা, তোমরা লাস্ট ভিডিওটা দেখতে পারো যারা দেখোনি, তোমাদের ভালো লাগবে।
তো এ দেখো রাস্তার এখানে এই প্রেয়ার হুইলগুলো করা আছে, তো এগুলো ঘুরিয়েই আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিলাম। এই সামনের গেটটা দেখছো বড়, এটা হচ্ছে মানাং ভিলেজের এন্ট্রি গেট। এখানটায় দাঁড়াও তাহলে, মানাং ভিলেজের এন্ট্রি গেট দিয়ে তো বেরোলাম, সামনে আরও একটা আমাদের গেট পড়বে। এই গেটটা নয়, এটা নর্মাল গেট। নিচে মেন রাস্তা যেখানে কানেক্ট হচ্ছে ঠিক ওখানটায় গেটটা আছে, ঠিক ওরম জায়গায়। কাছে যাই দেখাচ্ছি। এই গেটটারই কথা বলছিলাম। এ দেখো আমরা মেন রাস্তায় চলে এসেছি, মানাংয়ের গেট থেকে আমরা বেরোলাম। তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই জায়গাটা, দেখো ওয়েলকাম টু মানাংয়ের গেট। এখান থেকে ওই ওপরেরটা হচ্ছে ভিলেজটা ছিল, এইখান থেকে সোজা চলে গেলে খানসার। আর আমরা এখন সোজা যাচ্ছি চামের দিকে। আমাদের এর আগে দুটো ভালো পয়েন্ট পড়বে। একটা হচ্ছে ফার্স্টে তো আমাদের হুমডে বলে একটা জায়গা পড়বে, যেখানে এখানে মানাংয়ের এয়ারপোর্ট রয়েছে, রানওয়ে আছে। তারপরে আছে পিসাং। পিসাংয়ে কিন্তু একটা গ্রিন লেক আছে, ওটা আমরা ভিজিট করব। আসার দিনকে ভিজিট করিনি। তোমাদের খুব সুন্দর লাগবে পুরো জায়গাটা, অবশ্যই একবার মানাং ভিলেজ এসো। তিলিচো লেক ট্রেক না করলেও, আমরা যেরকম ট্রেক করলাম না, এই মানাং ভিলেজটা এক্সপ্লোর করো, দারুণ লাগবে। খুব সুন্দর সুন্দর স্পট আছে। গঙ্গপূর্ণা লেক আছে, কালকে ভিজিট করেছিলাম, অবশ্যই দেখো এগুলো। বাঁদিকে দেখো আমরা হুমডে এয়ারপোর্টের কাছে চলে এসেছি। হুমডে রানওয়ে এটা। এখানে কিন্তু এমার্জেন্সিতে বলো বা কোনো কিছু দরকারে যদি কোনো প্লেন আসে, এখানে কিন্তু ল্যান্ড হয়। মানাংয়ের এয়ারপোর্ট এটাই বলতে পারো। পিসাং ভিলেজ থেকে কিছু কিলোমিটার পিছন দিকে আছি। দেখো আমরা যে হুমডে ক্রস করলাম, একটু ভালো করে যদি এইখানটা দেখো, এই জায়গাটাতে ওই হুমডে ভিলেজটা, এখানে ওই এয়ারপোর্টটা দেখা যাচ্ছে, রানওয়েটা খুব সুন্দর লাগছে। কিন্তু এইখানের এই ভ্যালিটা দারুণ দারুণ। এই ঠিক এইখানটাতে হচ্ছে হুমডে ভিলেজ, আর পাশে হচ্ছে রানওয়েটা। আমরা এই মুহূর্তে পিসাংয়ে চলে এসেছি। লোয়ার পিসাং, এটা মেনলি মেন রাস্তা মানাংয়ে যাওয়ার, লোয়ার পিসাং দিয়ে পড়ে। ওই দিকটা হচ্ছে আপার পিসাং। আমরা এখন গ্রিন লেকের দিকে যাচ্ছি। এখান থেকে 2 কিলোমিটার মতো আমাদের নিচের দিকে যেতে হবে, সামনে একটা ব্রিজ ক্রস করতে হবে। তোমাদের সব দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে আমাদের এখন নামতে হচ্ছে। রাস্তাটা বড্ড সরু, বুঝতেই পারছো। এখান থেকে আমাদের এই লম্বা সাসপেনশন ব্রিজটাও আমাদের ক্রস করতে হবে। তো মৈনাকদা তো ক্রস করে গেছে, এবার আমার পালা। আমি পা ফেলেই যাচ্ছি, কারণ ব্রিজ পুরো না দুলছে, রীতিমতো ব্রিজ দুলছে। হ্যাঁ, আমি না নিচে তাকাবো না, যেহেতু আমার হাইটে ভয় আছে। আমি সোজা তাকিয়ে তাকিয়ে যাচ্ছি, একদমই সোজা তাকাবো, আমি নিচে তাকাবোই না। প্রচুর ভয় আমার হাইটে, কিন্তু তাও এই অ্যাডভেঞ্চারটা যদি নেপালে এসে না করি তাহলে তো কোনো মানেই হয় না। আর এখনই এত জোরে হাওয়া দিতে হলো, এটা তো একদমই উচিত হলো না। বিভৎস হাওয়া দিচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর সেই পরিমাণে কিন্তু বাইকও কাঁপছে, বাইক কাঁপছে, ব্রিজ কাঁপছে, সব একসাথে। আমিও কাঁপছি। ওরে বাপ রে বাপ, তো রীতিমতো ধাক্কা মারছে হাওয়া, বিভৎস হাওয়া দিচ্ছে। এই হাওয়া না দিলে তাও আর একটু তাড়াতাড়ি চলে যেতে পারতাম। যেহেতু হাওয়া দিচ্ছে, আমি একদম ধীরে সুস্থে যাচ্ছি, একদম ধীরে সুস্থে। নিচে তাকাবোই না আমি শুধু সামনের দিকে তাকাতে থাকছি। মানে কতটা আমার ভয় তোমরা বুঝতে পারছো। নিচের ভিডিও মৈনাকদার ইনস্টা 360 থেকে আমি তোমাদের দেখিয়ে দেবো। আপাতত আমি সেফ চলে যাই। এই ব্রিজটা আমরা আর ওইদিকে ক্রস করবো না। এই সামনে যেহেতু আপার পিসাং আছে, আমরা আপার পিসাংয়ের রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে যাব। নদী তো দেখলে ক্রস করে গেছি, এবার এই রাস্তা দিয়ে আমাদের ওপরের দিকে উঠতে হবে, তাহলেই আমরা ব্লু লেকের একদম কাছে চলে যাব। মানাংয়ে এসে তোমরা
কারা কারা এই ব্লু লেক দেখেছো অবশ্যই কিন্তু জানাবে। গ্রিন লেকের কিন্তু ফার্স্ট ভিউ আমরা পেয়ে গেছি। এবার কোন দিকটা যাব একটু দেখে নিই। বাইকটা রেখে আমাদের ওই সামনেটা যেতে হবে লেকটার কাছে। দুর্দান্ত কিন্তু ভিউটা লাগছে। আমরা একটা কাজ করি, এই সামনেটা বাইকটা রেখে দিই। আমরা এই রাস্তাটা দিয়ে যেরকম দেখালাম আমরা ডান দিক নিয়ে নিলাম। ভেবেছিলাম ওখানে বাইকটা পার্ক করব, কিন্তু সামনে এসে দেখলাম একটা এখানে রিসর্ট মতো আছে, এখানেই বাইকটা পার্ক করে আমরা সামনে যাচ্ছি। এখান থেকে কিছু হালকা খেয়েও নেবো, চা ফা সেরম হলে। খুব সুন্দর লাগছে কিন্তু এই গ্রিন লেকটা, দুর্দান্ত। চলো, তোমাদের গোপ্রোতে তো এই ভিউটা জাস্টিফাই করবে না, একটু ফোনের ক্যামেরা দিয়ে দেখাই। এটা হচ্ছে ক্যাফেটেরিয়াটা গ্রিন লেকের কাছে, তোমরা এখানে স্টে করতে পারো। আমি একটু পরে বলে দেবো এখানে রুমের ভাড়া কত। আর আমরা এখান থেকে চা অর্ডার করে দিয়েছি, আর এখন আমরা এই কাছটায় যাচ্ছি গ্রিন লেকের। সত্যি মানে এতই সবুজ জল, গ্রিন লেক ওই জন্যই বলছে। নর্মালি অনেক জায়গায় কি বলে গ্রিন লেক, কিন্তু ওই হালকা একটা গ্রিন আভা থাকে, কিন্তু এরকম পরিমাণে গ্রিন থাকে না যেটা এখানে দেখতে পাচ্ছি। চরম লাগছে লেকটা। পুরো একটা রাউন্ড ঘোরা যায় লেকটার। আমরা অবশ্যই ঘোরার চেষ্টা করব, ঘুরবো একদমই বলছে না, চেষ্টা করব। এই হচ্ছে লেক, পুরো দেখতে পাচ্ছ, পুরো গ্রিন। এটাও যতদূর সম্ভব সেই অনেকটা ইয়ের মতো লাগছে না তোমার, ওই মেঘালয় সে কি বেশ একটা লেক আছে, দোয়াকি লেক বা কি, ডাউকি। হ্যাঁ, কিন্তু এই লেকটা অনেকটা জলের কালারটা মানে গ্রিন লেক বলে, গ্রিন, সত্যি গ্রিন। চরম লাগছে, চরম। এইটা যদি, তাও তো জাস্টিফাই করছে না ফোনের ক্যামেরা, এটা যদি আমার কাছে এনডি ফিল্টার থাকতো প্রপার তোমরা এই কালারটা দেখতে পারতে। এরম লেকের কালার সত্যি দেখিনি। এনডি ফিল্টারটা এবার বুঝছি কি কাজে লাগে। নেক্সট ট্রিপের আগে অবশ্যই একটা এনডি ফিল্টার কিনতে হবে যা মনে হচ্ছে, শুধুমাত্র এই কালারগুলোকে ধরার জন্য। সামনের দিকটা যাবে নাকি ময়নাকদা একটু? ঠিক আছে, চলো। চায়ের সাথে তো এই গ্রিন লেকের ভিউ এনজয় করছি তোমাদের, তার সাথে সাথে একবার যদি আমরা ক্যামেরাটা ঘোরাই, দেখতে পাচ্ছ অন্নপূর্ণা 2 আর 4 এর পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, পিক দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগছে। একটু তোমাদের জুম করে দেখো, দুর্দান্ত লাগছে কিন্তু। আরেকটু যদি জুম করি, দাঁড়াও চাটা রাখি, আরেকটু যদি জুম করি জায়গাটা তোমরা আরো বেটার বুঝতে পারবে। খুবই সুন্দর লাগছে। আর এই মুহূর্তে প্রচুর পরিমাণে কিন্তু হাওয়া দিচ্ছে, প্রচুর পরিমাণে। চা খাওয়ার পর আমরা আবার লেক সাইডে চলে এসেছি। এখন আমরা একটুখানি ওই পাশটায় যাব, যতটা যেতে পারি, কারণ বেশি হাঁটবো না, আবার হাঁপিয়ে যেতে পারি। নিয়ে তারপর বেরিয়ে যাবো কিছু ফটো তুলে। পিছনের যেখানটা আমরা বাইকগুলো রেখেছি ওখান থেকে যে অন্নপূর্ণা 2 আর 4 যতটুকু সম্ভব বললো, যে রেঞ্জটা দেখা যাচ্ছে অস্বাভাবিক সুন্দর লাগছে। ওখানে বাইকের সাথে নিজের কিছু ফটো তো তুলতেই হবে, তাই জন্য এখানে কিছুটা তোমাদের দেখিয়ে দিই, নিয়ে তারপর চলে যাবো সামনের দিকটা। যত এদিকের ভিউটা দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি পাহাড়ের ভিউ দেখে। অসম্ভব সুন্দর কিন্তু লাগছে অন্নপূর্ণা 2 আর 4, অসম্ভব সুন্দর লাগছে। আর এইখানটা যদি তোমাদের দেখাই, এতক্ষণ হয়তো তোমাদের বলছিলাম যে এনডি ফিল্টার ছাড়া আমাদের বোঝানো যাচ্ছে না ঠিক কালারটা। এখানটা আশা করি তোমরা বুঝতে পারছো কতটা সবুজ কিন্তু এই জলের কালার, দুর্দান্ত লাগছে। ঠিক ওই পারটা থেকে আমরা এসছি, ওই পারে আর কি রিসর্টে আমাদের বাইক দাঁড় করানো আছে। এতখানি এলাম, দারুণ মজা করলাম, ভালো মতো টাইম স্পেন্ড করলাম, কিছু ফটো তুললাম। এবার আবার আমরা রিসর্টের দিকে যাচ্ছি, বাইক নিয়ে বেরিয়ে যাবো সামনের দিকে। সামনের দিকে বেরোতে হবে, অনেকটা লেট হয়ে যাচ্ছে, প্রায় 12টা বাজতে চললো হয়তো, ঠিক এক্স্যাক্ট মনে পড়ছে না। এতক্ষণ আমরা এখানে টাইম কাটিয়ে দিয়েছি। দুর্দান্ত লাগছে। দেখো তোমাদের যদি একটু এখান থেকে আরেকবার ভিউটা দেখাই, দুর্দান্ত দুর্দান্ত। গ্রিন লেকের এখান থেকে আমরা বেরোচ্ছি, দুর্দান্ত লাগলো আমাদের এই জায়গাটা। এখন ইন্ডিয়ার সময় অনুযায়ী 12টা 5 বাজে, আর আমরা বেরোলাম এখান থেকে, দেখতেই পাচ্ছ। তোমাদের এখানের ভিউ কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা এখন এই
আপার পিসাংয়ের রাস্তা দিয়েই সামনে মেন রাস্তা অবধি যাচ্ছি। 10-15 মিনিট আমাদের টাইম লাগবে বললো, রাস্তা এরকমই পাবো, নিয়ে মেন রাস্তায় আমরা কানেক্ট করব। বিভৎস পরিমাণে হাওয়া দিচ্ছে এই মুহূর্তে, এত হাওয়া, খুব চাপ। আপার পিসাংয়ের এই রাস্তার ভিউ কিন্তু চমৎকার লাগছে। ওপরে একটা ছোট গ্রাম দেখতে পাচ্ছি, আমি ঠিক বলতে পারবো না গ্রামটার নাম কি, তবে পিসাংয়ের কাছেই কিন্তু এই গ্রামটা। অদ্ভুত সুন্দর ভ্যালি। আমাদের একদম ডিসিশনটা ঠিক হয়েছে, পিছনে আবার লোয়ার পিসাংয়ের রোডে না গিয়ে এই আপার পিসাংয়ের রাস্তা দিয়ে গিয়ে খুবই সুন্দর কিন্তু ভিউটা পাচ্ছি। ওই দিকের ভিউ তো তোমাদের দেখিয়েছি, এটা তোমাদের নতুন ভিউ দেখালাম। এইদিকেও কিন্তু আপেল গাছ রয়েছে, যে এখন এই মুহূর্তে পুরো ন্যাড়া হয়ে আছে, দু একটা আপেল দেখতে পেলাম। আপার পিসাংয়ের এই ভ্যালির জায়গাটা অসম্ভব সুন্দর লাগলো। আর একবার না দাঁড়িয়ে পারলাম না, এখানে কিছু ফটো তুললাম, রিল শ্যুট করলাম। আমাদের ইনস্টাগ্রামে এগুলো সব দেখতে পারবে, দুজনেরই ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশানে দেওয়া থাকছে, প্লাস স্ক্রিনেও আসছে, দেখে নাও। চাইলে আমাদের ফলো করতে পারো এরকম ট্রাভেল ফটোগ্রাফি আর রিলের জন্য। খুব সুন্দর লাগছে আপার পিসাংয়ের রাস্তাটা, মন ছুঁয়ে নিল মানাং। আমরা এখান থেকে মার্শিয়ান্ডি নদী ক্রস করে পাহাড়ের ওই পাড়টা চলে যাব এখন। এখানে যেরম বোল্ডার রাখা আছে, আমাকে এই দিকটাই আসতে হলো, নাহলে আবার যদি একটা গিয়ার লিভারে লাগতো ভেঙে যাওয়ার চান্স ছিল ছিটকে এসে। খুবই সুন্দর লাগছে দেখো জায়গাটা। আমরা দেখো আবার ওই ক্লিফ হ্যাঙ্গার রোডটার কাছাকাছি চলে এসেছি, মানে ওখানেই চলে এসেছি, কাছাকাছি বলবো না, ক্লিফ হ্যাঙ্গার রোডটাতেই চলে এসেছি। অদ্ভুত সুন্দর কিন্তু এই রাস্তাটা, যেরকম ভয়ঙ্কর ভাবও আছে সেরকম কিন্তু বিউটিও আছে। নিচ দিয়ে মার্শিয়ান্ডি নদী যাচ্ছে, দুর্দান্ত ভাইব আছে এই রাস্তাটায়, দুর্দান্ত। একটু তোমাদের উইন্ড নয়েজ আসছে, কারণ ভাইজারটা খোলা আছে। তোমাদের যেরকম বলছিলাম, একটু এই অফরোডের জায়গাগুলো আমার ভাইজার খুলে রাখতে হচ্ছে, নাহলে এত ধুলো উঠছে না দেখতে, মানে ভাইজারে ধুলো হয়ে গিয়ে আর দেখতে পাচ্ছি না। নিচ দিয়ে দেখতে পাচ্ছ মার্শিয়ান্ডি নদী যাচ্ছে অনেক নিচটা দিয়ে। দেখো আমরা এই রাস্তা দিয়েই নামলাম, নিচ দিয়ে মার্শিয়ান্ডি নদী যাচ্ছে, খুবই সুন্দর কিন্তু দেখতে লাগছে জায়গাটা। আর ঠিক আমাদের মাথার উপর দেখো ইন্ডিয়ার সময় অনুযায়ী এখন 1:25 বাজে, আর আমরা দেখো চামে তো এন্টার করে গেছি, আর চামে ক্রসও করে যাচ্ছি। আমরা যিনকে এসছিলাম এখান থেকে আমরা লাঞ্চ করেছিলাম, মানে আমরা যখন এসছিলাম ওই দিক থেকে মানাংয়ের জন্য, এইখানে আমরা লাঞ্চ করেছিলাম। খাবার দাবার খুব সুন্দর ছিল, একদম চামে মেন তোমরা যেখানে হোমস্টে আছে সেখানে ঢুকতেই ফার্স্ট তোমাদের হোমস্টেটা পড়বে। খুব সুন্দর খাবার। তোমরা যদি চামের অতটা নাও যেতে পারো, তোমরা কিন্তু এই সব জায়গাতে হোমস্টে পেয়ে যাবে, ভালো হোমস্টে এগুলো। আর আমাদের এখান থেকে আবার জগতের দিকে জার্নি শুরু হয়ে গেল। জগৎ এখান থেকে মোটামুটি 30 কিলোমিটারের ডিস্টেন্স। রাস্তা একটু চ্যালেঞ্জিংই পাবো কিছুটা, বলতে পারো ভালো চ্যালেঞ্জিংয়ের পেতে চলেছি এই 30 কিলোমিটারের কিছু রাস্তা। আর আমরা জগতে পৌঁছানো মানে কিন্তু, মানে জগৎ নয় তার অনেক আগে, এখান থেকে এগোনোর পরে তাল ভিলেজ পড়বে। তাল ভিলেজটাই হচ্ছে কিন্তু মানাং আর লোপজাং ডিস্ট্রিক্টের বর্ডার। আমরা যে এই তাল ক্রস করে যাব, আমরা কিন্তু সাথে সাথে লোপজাং ডিস্ট্রিক্টে এন্টার করে যাব। এখানটা দেখো একটা ছোট্ট ওয়াটার ক্রসিং আছে, যেটা আমরা ক্রস করে যাচ্ছি। তো চলো সামনে জগতের দিকে জার্নি এবার শুরু করা যাক। यातायात तो सर बाइक के लिए क्लोज्ड है, क्लच नहीं है, मोटरसाइकिल के लिए। ठीक मैं है, आपको बता सर, मैं यातायात का जो खोज लेना 3-4 जगह पे रुका, ठीक है।
सब पुलिस ने बोला, इनफैक्ट आर्मी ने भी बोला कि बाइक 2 व्हीलर के लिए यातायात नहीं नहीं लगेगा। नहीं, ये देखो ये मोटरसाइकिल का है कि नहीं? हाँ हाँ, मैं समझ रहा हूँ। ये डेट देखिए। लेकिन सर हम लोग जब जहाँ से बंसर बनाया प्लस हम पीछे जब जो भी चेक पोस्ट में पूछे सब ने बोला लगेगा नहीं, तो इसमें दो बाइक देखिए लेकिन उसमें हम से लोग कुछ बाहर का से जो पता है। बाहर से आते हैं हम लोग को इतना इन्फॉर्मेशन कहाँ से आएगा? अगर ऑफिस में ही अगर इन्फॉर्मेशन नहीं मिलेगा, हम लोग यही पॉइंट बोल रहे हैं। ही होते सर बंसर भी नहीं बनाते। नेपाल के जो हम लोग बाहर से जो आ रहे हैं हम लोग को इन्फॉर्मेशन ही तो नहीं मिल रहा। आपका ऑथोरिटी मतलब जो ऑफिस है वहाँ से ही अगर इन्फॉर्मेशन नहीं मिल रहा तो हम लोग क्या करें? তোমরা সবাই দেখেছিলে গত 9 দিন ধরে আমরা নেপালে রাইড করছি, কিন্তু কোথাও আমাদের সেরকম প্রবলেম ফেস করতে হয়নি এই ভানসার নিয়ে। কিন্তু এই চামে থেকে ব্যাক করার সময় চামে চেকপোস্টেই আমাদের এই প্রবলেমের সম্মুখীন হতে হয়। হঠাৎ করেই এখানকার ট্রাফিক পুলিশ অফিসাররা আমাদের থেকে যাতায়াত পেপার চায়। আমরা ভানসার দেখাই কিন্তু বলে ভানসারে হবে না, বাইকের জন্যও যাতায়াত পেপার লাগবে। যেটা আমরা রাক্সলে যখন পারমিট করিয়েছিলাম, ভানসার বানিয়েছিলাম, সেই সময়তে ওই অফিসারদের জিজ্ঞেস করেছিলাম যাতায়াত পেপার লাগবে কিনা। সেখান থেকে আমাদের পরিষ্কার জানানো হয়েছিল যে 4 হুইলারের জন্য শুধু যাতায়াত লাগে, বাইকের জন্য লাগে না। এমনকি পিছনের যে কোনো চেকপোস্টেই আমরা জিজ্ঞেস করেছিলাম, কোথাও কিন্তু যাতায়াতের কথা উল্লেখ করেনি, শুধু আমাদের ভানসার চেক করেছিল, ছেড়ে দিয়েছিল। কিন্তু হঠাৎ করে এই চামে চেকপোস্টে আমাদের আজকে এই যাতায়াত পেপার দেখতে চায়। যাতায়াত পেপার হচ্ছে এখানকার একটা রোড ট্যাক্স, যেটা 4 হুইলারের জন্য লাগে। তোমরা যারা নেপালে আগে রাইড করেছো তারা একটু কমেন্ট করে জানিও যে তোমাদের এই প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে কিনা, বা তোমাদের কোনো চেনে জানা কাউকে এই প্রবলেম ফেস করতে হয়েছে কিনা বাইকে যাতায়াত নিয়ে। কারণ একটু পরে আমরা নিচের যে চেকপোস্ট, পরের যে চেকপোস্টে আমরা কথা বলেছি, ওখান থেকেও আবার বলা হয়েছে যে যাতায়াত লাগে না। জানি না ব্যাপারটা কি হয়েছে। এমনকি আমরা পোখরাতেও নেক্সট দিনকে জিজ্ঞেস করেছিলাম, ওখানেও বলেছিল বাইকের জন্য পারমিট লাগে না। তো তোমরা তাও একটু পারলে যাতায়াতটা করে এসো তোমরা যারা আগামী দিনে নেপাল ঢুকবে। মানে এটা সরাসরি পয়সা খাওয়া হিসেবে যখন আমরা জিজ্ঞেস করেছি, নিচে থেকে ইনফরমেশনে যদি আমাদেরকে ভুল দেওয়া হয় তো এটা আমরা বাইরে থেকে এসে কি করে জানবো? আর কি করা যাবে, টাকাটা দিতে হলো শেষ অবধি। রেকর্ড তো করে রাখলাম যে আমরা টাকা দিয়েছি এনাকে, ইনি বলেছেন পেমেন্ট করে দেবেন। 1000 টাকা করে ফাইন লিখলো। পেপারে কি লিখলো নেপালি ভাষায় সেটাও জানি না। মানে এনাদের ট্রাফিক রুল হিসাবে আমরা যারা বাইরে থেকে আসছি তাদেরও যে চালানটা কাটবে, কিছু তো একটা ইংলিশের ফেসিলিটি থাকবে যাতে আমরা বুঝতে পারি, সেটাও নেই। তোমাদের তো জিনিসটা বলতেই ভুলে গেলাম যে মেন জায়গাটা কোথায় হয়েছে। এটা চামে চেকপোস্ট। চামে চেকপোস্টে আমাদের সাথে এই জিনিসটা হলো। তোমরা একটু কমেন্ট করে জানিও যেসব বাইকার বন্ধুরা এর আগে নেপাল এসছো তাদের সাথে এরকম কিছু হয়েছে কি না, এটা অবশ্যই একটু জানিও প্লিজ। ওয়াটারফলটার স্রোত এতটাই বেড়ে গেছে যে এটা পুরো রিক্সের হয়ে আছে, খুব সাবধানে আমাদের নামাতে হবে। মৈনাক দাগে নেবে যাক, নিয়ে তারপর আমি নামছি। খুবই বিচ্ছিরি অবস্থা হয়ে আছে এই জায়গাটার। খুবই বিচ্ছিরি অবস্থা। চলো এবার আমি যাই। ওয়াটারফলটার এই মুহূর্তে স্রোত প্রচুর। খুব সুন্দর কিন্তু এই জায়গাটা। আর এই জায়গাটা হচ্ছে ওয়াটারফলটার পিছন দিক। দেখো, এটা দেখে কেউ বলবে সামনে ওরম সাংঘাতিক ওয়াটারফল থাকতে পারে? बॉर्डर से घुस के मैं भंसार बनाया। हाँ। बस उसी से तो चलेगा। यातायात का तो कोई मतलब रिक्वायरमेंट नहीं है। वही सर कितने दिन गए वो टाइम में? हाँ, वो तो है, वो तो है, मतलब वैलिडिटी रहना चाहिए। वही है। हाँ, तो यातायात तो जरूरत नहीं है फॉर 2 व्हीलर्स। मेरे को नीचे का पुलिस जो भी मिला मेरे को वही बताया, सभी ने बोला लगेगा नहीं। यही कंफ्यूजन में था कि इज इट रिक्वायर्ड और नो। तो एक्चुअली सर इसलिए पूछ रहे थे हम लोग, क्योंकि नीचे भी हम लोग तो सबसे पूछे, बंसर ऑफिस में भी पूछे, वो लोग भी आप लोगों की तरह ही बोला कि लगेगा नहीं, बाइक के लिए सिर्फ 4 व्हीलर के लिए लगेगा। लेकिन चामे में जब क्रॉस किया तब भी हम लोगों से बंसर चेक किया, कुछ नहीं बोला। अभी लौटते वक्त बोला वो लगेगा, अदरवाइज फाइन ले लिया। हाँ, 1000 रुपीज़ फाइन करके फाइन लिया हर बाइक का। বাঁদিকে মার্চেন্টি নদীর স্রোতটা খালি দেখো, এখানে এত পরিমাণে প্রেশার রয়েছে এই মার্চেন্টি নদীর, তোমরা দেখে বুঝতে পারছো। আর সামনের রাস্তাটা দেখো, আমাদের এখান দিয়ে উঠতে হচ্ছে, নিয়ে নামবো নিচে, নিয়ে আবার উঠবো।
যদি বড়োভাবে না ঘোরাই না তাহলে আর ব্যালেন্স রাখা যায় না মেন। এটা যদি নর্মাল কংক্রিটের রাস্তা হতো অতটা চাপের থাকতো না। ও বাবা, সামনে থেকে গিয়ে আবার আর একটা ইউটার্ন গো। আশা করি ব্রেকের আওয়াজ শুনে বুঝতে পারছো ব্রেকের অবস্থা কিরম হয়ে আছে এখন। ধুলো বালি লেগে ব্রেকের হাল খারাপ। নিচ দিয়ে মার্শান্ডি নদী যাচ্ছে দেখো, আর আমরা ওই রাস্তাটায় চলে এসেছি যেখানটা আমাদের দম বেরিয়ে গেছিলো। রাস্তা যেহেতু কাজ হচ্ছিল, এখন তবু ভালো কন্ডিশনে আছে, কারণ একটু জল ফেলেছে তো জায়গাটা শক্ত হয়ে আছে বালিগুলো। যখন উঠেছিলাম পুরো ঝুড়ো বালি ছিল। চলো ক্রস 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 ক্রস। আমরা কিন্তু মানাং ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে লোবজাং ডিস্ট্রিক্টে এন্টার করতে চলেছি, কারণ ওই সামনে দেখো বাঁদিকে ওটা হচ্ছে তাল ভিলেজ। ওই সামনেটা আমরা ক্রস করব, সামনে একটা চেকপোস্ট পড়বে মানাংয়ের। আমরা প্রায় ধরে রাখা জায়গার থেকে আর 11 কিলোমিটার মতো ম্যাক্সিমাম দূরে আছি, সেটাও হবে না হয়তো। আর এখন হিসাব মতো হচ্ছে 4টে বাজলো ইন্ডিয়ান টাইম অনুযায়ী। আমরা ভেবেছিলাম 4টের সময় বেশি ঢুকে যাব, হয়তো হয়েও যেত। আমাদের পুরো 1 ঘন্টার কাছাকাছি বলতে পারো পুরো টাইমটা নষ্ট হয়েছে ওই চামে চেকপোস্টে পুলিশ অফিসারদের জন্য। ফালতু হ্যারাসমেন্ট করলো আমাদের, আর কিছু না। শুধু আমাদের নয়, হিমাচল প্রদেশেরও 3-4 জন বাইকার ছিল, তাদের সাথেও সেমই করলো। তোমাদের যে তাল ভিলেজটা দেখাচ্ছিলাম দূর থেকে, দেখো ওটার কাছে চলে এসেছি। এটা হচ্ছে তাল ভিলেজ। যদি একটু জুম করি আরও বেটার তোমরা বুঝতে পারবে। দেখো এই হচ্ছে এখানকার ভিউ, তাল ভ্যালির ভিউ। খুব ছোট্ট কিন্তু গ্রামটা, কিন্তু দেখতে খুব সুন্দর। আর এখান থেকে দেখো তাল ওয়াটারফল, এইটা তো একটা বড় হয়ে পড়ছে। আর তার সাথে এখানেও কিন্তু একটা ছোট ছোট আছে, ছোট ছোট ধারা হয়ে অনেক জায়গা থেকে কিন্তু নামছে, খুব সুন্দর। আর ওয়েদার তো দেখতে পাচ্ছ পুরো মেঘের ওয়েদার। ঝর্ণা আছে, কি বলছো আরেকবার বলো? খেলার মাঠ আছে ওখানে, খেলতে খেলতে ঝর্ণা দেখতে পাবো। স্বপ্নের গ্রাম, সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। এইটা ক্রস করা মানেই কিন্তু আমরা মানাং থেকে চেঞ্জ করে লোবজাং ডিস্ট্রিক্টে ঢুকে যাচ্ছি না? এখানে মানাং শেষ, ঠিক আছে। তো চলো এগোনো যাক। এই যে চেকপোস্ট আমরা ক্রস করলাম, আমরা কিন্তু মানাং ডিস্ট্রিক্ট ছেড়ে দিলাম। এই নিচের রাস্তাটা চলে যাচ্ছে তাল ভিলেজের দিকে মানাংয়ের। এইটা যে আমরা ক্রস করে বেরিয়ে চলে এলাম, আমরা কিন্তু মানাং ডিস্ট্রিক্ট থেকে বেরিয়ে গেলাম। সামনে কিন্তু আমরা আবার অক্টোপাস ওয়াটারফল দেখতে চলেছি। খুব সুন্দর কিন্তু ওয়াটারফলটা, আশা করি তোমরা দেখেছিলে লাস্ট টু লাস্ট ভিডিওতে, মানে যেদিনকে আমরা মানাং পৌঁছেছিলাম। খুব সুন্দর ওয়াটারফলটা, ওপর থেকে পড়ছে এই অক্টোপাস ওয়াটারফলটা। তো ক্রস করছি, এটা কিন্তু ডিটেলে ভালো মতো দাঁড়িয়ে থেকে ভিডিও করে আমি দেখিয়েছিলাম আর কি, যেদিনকে ক্রস করেছিলাম। প্রচুর জলের স্রোত, পুরো যে ক্রস করছি এখনই প্রায় অনেকটা ভিজে গেলাম। ঘড়ির সময় বলছে নেপালের টাইম অনুযায়ী এখন 4:50। আর আমরা চলে এসেছি জায়গাটা দেখে তো বুঝতে পারছো, যারা পুরোনো ব্লগগুলো আমাদের দেখেছো। এটা হচ্ছে আমরা চলে এসেছি জায়গাতে। আমরা এই হোটেলের জায়গাতে স্টে করেছিলাম, হোটেল মন্ট ব্ল্যাক। খুব ভালো ছিল হোটেলটা। এখানেই এলাম, এসে শুধু চা খেতে দাঁড়িয়েছি। অলরেডি অনেকটা খেয়ে নিয়েছি চা, দেখতে পাচ্ছ। চা খেয়ে এখন আমরা বেরিয়ে যাব বেসিসারের দিকে। ওখান থেকে তারপর ডিসাইড করবো পোখরা কোন রাস্তা দিয়ে যাব। তাহলে মৈনাকদা, ওই পুলিশদের কেস কেমন লাগলো? আজও ভালো আমদানি হলো, এটুকু বুঝতে পারলাম। কতজনকে ধরলো? পরে আবার 6 জন গেল, তাদের থেকে 6000 টাকা। আচ্ছা, দারুর টাকা ওদের উঠে গেছে। এদের থেকে 2000 টাকা, আমাদের থেকে 2000 টাকা। এদের 6টা। আজকে গুর্খা স্ট্রং হবে ওদের। গুর্খা স্ট্রং সাথে চিকেন। দেখেছিলাম আমরা ধারাপানিতেও পুলিশে চেকপোস্টে জিজ্ঞেস করেছিলাম যে এরম লাগে কিনা, তো ওনারাও বললো যে লাগে না। মানে পুরোপুরি বোঝা গেছে ওনারা টাকা খেয়েছে বলতে পারো, আর কিছু নয়।
বাইকের জন্য এখানে বললে শুধু বানসার থাকলেই হয়। এখানে যদি ওরম একটাই জিনিস, যদি ওরম নিয়ম থাকতো তাহলে বানসার অফিস থেকে আমাদের বলা উচিত ছিল। এই একটাই বাজে দিক লাগলো নেপালে। আগে কখনো এরম ফেস করেছো? দেখ একটা জিনিস, আগে তো কখনো ভানসারে ওরকম এজেন্ট মানে ওরকম মানে আমাকে ঢুকতেই দিচ্ছে না, মানে আমি রাক্সওয়ালের বর্ডার কথা বলছি, আমাকে ঢুকতেই দিচ্ছে না। সেইখানে বাইরে এজেন্ট দাঁড়িয়ে আছে, ওদের দিয়েই করাতে হবে, ঠিক আছে? এই জিনিসটাও ছিল না, বা অন্য বর্ডারে আছে কিনা আই এম নট শিওর, বাট বীরগঞ্জ বা রাক্সওয়ালে তো এরকম দেখলাম, ঠিক আছে? ওখানে কিছু না, একটা মিনিমাম ইনফরমেশন দেওয়া উচিত যে আপনাদের যাতায়াত মানে হচ্ছে তো রোড পারমিট, ঠিক আছে? রোড ট্যাক্স বা রোড পারমিট, ঠিক আছে? এবার সেটা মেনলি ওখান থেকে বলা হয়েছিল, মানে আমরা ইনফ্যাক্ট খুঁজছিলাম যে যাতায়াতটা বানিয়ে নেবো, 200-300 টাকা খরচা। ওখানের পুলিশ ইনফ্যাক্ট বললো আমাদের, মানে ওখানে ট্রাফিক পুলিশ বল বা যেই হোক, তারা বললো যে না, বাইকের জন্য বা টু হুইলারের জন্য, স্পেসিফিক্যালি টু হুইলারের জন্য যাতায়াত লাগে না। আগে অনেক জায়গায় দেখেওছি যে টু হুইলারের জন্য যাতায়াত লাগছে না, তো আমরা সেরকমভাবেই প্রসিড করেছি। আফটার 10 days ওয়ান ফাইন মর্নিং মনে হলো পুলিশদের যে যাতায়াত লাগবে, নালে 1000 টাকা ফাইন। পিছনে এত জায়গায় বানসার চেক করলো কোথাও, কিন্তু তুই বল না ওখানে এক্সেপ্ট ওই দ্যাট চেকপোস্ট কি কোটো বোধ হয়, ওটা চামে চেকপোস্ট, চামে চেকপোস্ট ছাড়া নিচে যে চেকপোস্টে আমরা দাঁড়ালাম, সেখানেও তো ওটাও তো ট্রাফিক পুলিশই ছিল, ওটা তো মানে এমনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ছিল না। তো ট্রাফিক পুলিশ ওখানে বললো যে না, বাইককে নিয়ে যাতায়াত দরকার নেই। তো এটাই মানে অনেক রকম কথা হচ্ছে, অনেক রকম কন্ট্রাডিকশন। তো বেসিক্যালি ওই পয়সা খেলো, ঠিক আছে? পয়সা খেলো আর রাত্রির ওরা নিজেদের মতো খাওয়া দাওয়া। এবার হ্যাঁ, ওদের ব্যাপার, কোঠাতে ঢুকবে, হ্যাঁ মানে বাড়ি, হ্যাঁ এখানে কোঠা মানে আর কিছু না, নেপালে কিন্তু ঘরকেই কোঠা বলে। একটু চাটা খেয়ে নি, এখান থেকে আবার বেরোনো শুরু করতে হবে, কারণ অলরেডি অন্ধকার হয়ে এসছে আর ওয়েদারটাও ভালো না। অন্তত বেশি স্যার ভালো মতো আলো থাকতে থাকতে একটু চলে যাই, তারপর তো কোনো ব্যাপার না। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন 5টা বাজলো আর আমরা বেরোলাম এখান থেকে। বুঝতে পারছি এখন যেহেতু নভেম্বর মাস, ওই জন্য তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এটাই ধরো আমরা অক্টোবরে আসতাম বা সেপ্টেম্বরে, তাহলে কিন্তু এখনও 1.5 ঘন্টা অন্তত আলো পেয়ে যেতাম, মানে 6:30 অবধি আলো পেয়ে যেতাম। তো এখান থেকে আমাদের এখন যেতে হবে হচ্ছে বেসি শহর। এখান থেকে ওই 20 কিলোমিটার বলবো না, আর একটু বেশি হবে, 25 থেকে 28-29 এরকম কিছু একটা হবে। আমাদের 1.5 ঘন্টার কাছাকাছি টাইম লেগে যাবে। তো আশা করছি আমরা 6:30টায় ঢুকে যেতে পারবো। আমরা দেখতে পাচ্ছ আবার ওই টানেলে চলে এসেছি, যে টানেল দিয়ে আমরা ক্রস করার পরে অফরোড আমাদের শুরু করেছিলাম মানাঙের দিকে যাওয়ার জন্য। সেই টানেল এখন আমরা ক্রস করছি, নিয়ে পুরো একদম ভালো রাস্তা পেয়ে যাব। তার মানেই জাস্ট হয়তো আর 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার আমরা একটু খারাপ রাস্তা পাবো, তারপর মেন খুদির রাস্তায় উঠে যাব, যেখান থেকে পুরো ভালো রাস্তা পেয়ে যাব। খুদিতে আবার আমাদের পারমিটটা শো করতে হবে। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 6:35 আর আমরা দেখো বেসিসের শহরের যে পেট্রোল পাম্প সেখানে চলে এসেছি। টোটাল আমি তোমাদের বলে দিচ্ছি কত হয়েছে। বেসিসের থেকে বেসিসের টোটাল 224.3 কিলোমিটারের আমাদের এই জার্নিটা ছিল, বেসি শহর থেকে বেসি শহর। হ্যাঁ, পেট্রোল পাম্প থেকে পুরো ফুল ট্যাঙ্ক করে বেরোলাম, পুরো 8 লিটার তেল ধরলো আমার এখানে। আর ধরে রাখো ওই 800 ml মতো আগে আমি তেল ওই যেটা বোতলে ক্যারি করছিলাম সেটা ঢেলেছিলাম। টোটাল তাতে 225 কিলোমিটার আমার বাইক রাইড করেছিল। ঠিক মানে মাইলেজ কম পেয়েছি ঠিকই, কিন্তু পুরো সার্কিটটা কোনো তেলের সমস্যা ছাড়া কিন্তু হয়ে গেছে, এটাই ভাগ্য ভালো। এগারোটা 15 বাজে এই মুহূর্তে। আর দেখতে পাচ্ছ আমরা পোখরা এন্টার করে গেছি। আমাদের এবার শুধু একটা লেক সাইডে হোটেল দেখতে হবে, তাহলেই আমরা সেটেল হয়ে যাব আজকের মতো রুমে।
কারণ পুরো টায়ার্ড হয়ে গেছি, রীতিমতো আমরা টায়ার্ড হয়ে গেছি। সেই সকালবেলা 10টার সময় বেরিয়েছিলাম হোটেল থেকে, মানাং থেকে, আর সোজা মানাং থেকে এখন পোখরা চলে এসেছি। পোখরা ঢুকে আমরা হোটেলও নিয়ে নিয়েছি, দেখো হোটেল লেক 11 বলে এই হোটেলটা। আর এটা সব থেকে ভালো ব্যাপার দেখবে, আমি যদি ক্যামেরাটা ঘোরাই, ফেওয়া লেক এখানে, মানে পোখরা লেক একদম আমাদের হোটেলের সামনে। এই জায়গাকার এখন তো অন্ধকার হয়ে গেছে বলে ভিউ তোমরা সেভাবে বুঝতে পারছো না। দেখো এটা হচ্ছে লেক, কালকে সকালে অবশ্যই ভালো করে তোমাদের এই লেকটা দেখাবো আর ড্রোন শট নেব অবশ্যই। এটা হচ্ছে আমাদের হোটেল। চলো ওপরটায় রুমটাও দেখিয়ে দিচ্ছি, একদম ব্যালকনির সামনে, মানে এই যে সেকেন্ড ফ্লোরে যে রুমটা দেখছো এটা হচ্ছে আমাদের রুম, সাথে ব্যালকনি আছে, সেরা কিন্তু ভিউ পাবো আমরা। হোটেলটা তো তোমাদের বাইরে থেকে দেখালাম, আর এটা হচ্ছে আমাদের রুম। একটু গরম আছে বলে একটু পাখা চালিয়েছিলাম। আর এখন দেখো এইখানে একটা বেড, এদিকে একটা বেড, আর ঠিক সামনেই ব্যালকনি থেকে মৈনাকদা আছে, মৈনাকদার পিছনে ফেওয়া লেক। গরম নেই, আমরা গরম হয়ে গেছি। কত টেম্পারেচার, কত 14? মানে সেরা ভিউ এখান থেকে, আর কি চাই। এটা আমাদের 1200 টাকা করে পড়লো তাহলে হিসাব মতো। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, ঠিকঠাক একদম লেকের সামনে। এর থেকে ভালো রুম পাওয়া যাবে না এত সস্তায়, 1200 টাকায়, 1200 নেপালি টাকা।